তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প হলেও কাজ করবেন চীনা বিশেষজ্ঞরা। কূটনীতিক ভারসাম্য বজায় রাখতে ২০ বছর পর নতুন ভিসা নীতি চূড়ান্ত। ফের রাখাইনে বিমান হামলা, বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ। আতঙ্কে সীমান্তের বাসিন্দারা, সতর্ক অবস্থানে বিজিবি। যুবলীগ নেতার নেতৃত্বেই আদাবরে বিএনপি নেতা খুন, অভিযোগ আরেক সরকার দলীয় নেতার। ভোলায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ। শাপলা চত্বর হত্যাযজ্ঞে ইনুর জড়িত থাকার প্রমাণ মিলেছে, দাবি চিফ প্রসিকিউটরের। দিগন্ত ইসলামিক টিভিতে ভাঙচুরকারীরা শনাক্ত। এবার এইচএসসিতে অংশ নেয়নি ৩৬% শিক্ষার্থী। উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। গবেষণার পরামর্শ খতিয়ে দেখবে সরকার। ২ মাস পর এলপিজি সিলিন্ডারের দাম কমল। এপ্রিলে ৫৯৯ টাকা বাড়লেও এবার কমল ৩৫৭ টাকা। রোনালদো, মদ্রিচ দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব। জোতার শোক থেকে শক্তি খুঁজছে পর্তুগাল। স্প্যানিশ দুর্গ জয় করার চ্যালেঞ্জ অস্ট্রিয়ার। স্বাগত স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত সহ আগ্রহী যে কোনো দেশকে অর্থনৈতিক করিডোরে স্বাগত জানাবে চীন। অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগুলেও রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই করিডোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নানা বিষয়ে কথা বলেছেন। এ সময় তিস্তা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নিজস্ব প্রকল্প হলেও স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করবেন চীনের বিশেষজ্ঞরা। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর চীন সফরের আগে ও পরে এ নিয়ে বিস্তর আলোচনা চলেছে। ভারতের গণমাধ্যমে নানা ধরনের তথ্য ও বিশ্লেষণ শোনা যাচ্ছে। এরকম এক সময়ে বৃহস্পতিবার সকালে তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা বাংলাদেশের নিজস্ব প্রকল্প হলেও এর টেকসই বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা সমীক্ষায় সরাসরি সহযোগিতা করবে চীন। তিস্তা বাংলাদেশের প্রকল্প, এটিকে টেকসই করতে আমরা সব ধরনের সহযোগিতা করব, কেননা এই প্রকল্পের সঙ্গে প্রায় ১ কোটি মানুষের জীবন জীবিকার ভবিষ্যৎ জুড়ে আছে। আর চীনের কিছু কোম্পানির সঙ্গে এদেশের সরকারি এজেন্সির সমঝোতা হয়েছিল, তারা তাদের মতো কাজ করবে। তবে সরকারি পর্যায়ে আমরা চীনের সেরা বিশেষজ্ঞদের এই প্রকল্পে যুক্ত করে ঢাকার পাশে থাকব। মিয়ানমারের সড়ক ও নৌপথ ব্যবহার করে অর্থনৈতিক করিডোরকে আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ হিসেবে দেখছে চীন। অতীতের বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার বা BCIM এর করিডোর প্রসঙ্গ টেনে ইয়াও বলেন, ভবিষ্যতে ভারত সহ যে কোনো দেশ চাইলে এই করিডোরে যুক্ত হতে পারবে। আমি বলতে চাই, এটা একেবারে নতুন কিছু নয়। এর আগেও BCIM এর কথা বলা হয়েছিল। এই প্রকল্প নতুন করে আলোর মুখ দেখছে। তবে এটাই শেষ কথা নয়। অন্য দেশ যদি আগ্রহ দেখায়, আমরা স্বাগত জানাবো। তবে আগ্রহটা তাদেরকেই দেখাতে হবে। ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনেও এই করিডোর ভূমিকা রাখতে পারে। সম্ভাব্য 2+2 সংলাপ চালুর বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সামরিক প্রশিক্ষণ, পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে কোনো মন্তব্য করেননি চীনা রাষ্ট্রদূত। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে ২০ বছর পর নতুন ভিসা নীতি চূড়ান্ত করছে নির্বাচিত সরকার।
মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়টির খসড়া উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশের ভিসা নীতি সহজ করতে যাচ্ছে সরকার। বিনিয়োগ, পর্যটন, দক্ষ মানব সম্পদকে গুরুত্ব দিয়ে ভিসা নীতি নিয়ে কাজ চলছে। চূড়ান্ত খসড়ার ওপর অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি 1 মাসের মধ্যে মতামত দেবে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাচিবিক কার্যক্রম পরিচালনা করবে। এরপরই চূড়ান্ত ভিসা নীতি অনুমোদন দেবে মন্ত্রিসভা। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন, আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নজরুলের সাহিত্যকর্ম ও জীবনবোধ 4 দেয়ালে আবদ্ধ না রেখে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সকালে সচিবালয়ে নজরুল বর্ষের উদ্বোধন করে তার আশা, সরকারের এই আয়োজনে দেশ বিদেশে জাতীয় কবির রচনার নতুন আঙ্গিকে মূল্যায়নের সুযোগ তৈরি হবে। বিদ্রোহ, মানবতা আর সাম্যের কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম। শোষণ বঞ্চনার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তাই জাতীয় কবির জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করবে সরকার। নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করব। বৃহস্পতিবার সচিবালয়ে নজরুল বর্ষের উদ্বোধন করে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে গবেষক, শিল্পী ও অনুরাগীদের ভার্চুয়ালি যুক্তের নির্দেশনা দেন সরকার প্রধান। নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকে জনপরিসরে আরো বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের 4 দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য, কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে। এই আয়োজন দেশ বিদেশে জাতীয় কবির রচনার নতুন আঙ্গিকে মূল্যায়নের সুযোগ তৈরি করবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। বলেন, সাম্য সম্প্রীতির বার্তা দিয়ে অনুসরণীয় হয়ে আছেন নজরুল। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে। জাতীয় কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটির ঘোষণার বিষয়েও পরিকল্পনা রয়েছে সরকারের। টোটাল বিষয়টার সাথে একটু অবশ্যই ওনারা থাকবেন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। উচিত ছিল। ফের অশান্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। চলছে সংঘাত, সহিংসতা, একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ। তাতে কাঁপছে টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে পড়েছে সীমান্তের মানুষ। নদীতে নামতে পারছেন না জেলেরাও। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি সদস্যরা। মিয়ানমারের রাখাইনের মংডু, আবারও সেখানে চলছে সংঘাত, সহিংসতা। একের পর এক বিকট শব্দে ঘটছে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। ছড়িয়েছে উদ্বেগ, আতঙ্ক। স্থানীয়রা জানান, বুধবার রাত 9টা থেকে বদলে যায় মংডুর পরিবেশ। উঠছে যুদ্ধবিমান, একের পর এক ঘটছে বিস্ফোরণ। এতে নির্ঘুম রাত কেটেছে বেশিরভাগ মানুষের। হঠাৎ মধ্যে আমরা তেমন বিষয় জানি না, হঠাৎ মধ্যে রাতের 9টার দিকে বিকল একটা আওয়াজ পেয়েছি মায়ানমার থেকে। আমরা যারা সীমান্তবর্তী এলাকায় রয়েছি তাদের একটু সমস্যা তো হবে অবশ্যই। মায়ানমার সীমান্তে যেটা হচ্ছে, ওদেরকে আমি প্রশাসনিক দৃষ্টি এগুলো যে তারা নজরদারি রাখে। মায়ানমার যে আরকান আর্মিরা যে বাংলাদেশে না ঢুকতে পারে। ভয়ে নাফ নদীতে নামতে পারেনি জেলেরা। বন্ধ রয়েছে মাছ শিকার। 2 মাস বন্ধ ছিল, বন্ধর পরে তো মাছ ফাঁক আর দেনা ফাঁক যাইতে হবে, জাল তো মারতে হবে, আমাদের গরিব মানুষ ভাত খাইতে হবে।
মাস থেকে যাচ্ছিল আমাদের বই লাগে কি আমাদের সব জায়গায় লোক বসবাস করে জায়গায় কাজ করে জায়গায় কাজ। বিজিবি বলছে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত সহিংসতা চলছে, সতর্ক আছে বিজিবি। অনুপ্রবেশ রোধে বাড়ানো হয়েছে নজরদারি। নরমালি বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে নাম প্রবেশ করতে পারে। আমাদের এখানে কয়েকটা শব্দ শুনতে পেরেছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে মংডু আর বুথিন্ডা টাউনশিপে সকালে হয়েছিল বিমান হামলা, এবং রাতেও সম্ভবত আবার বিমান হামলা চলছে। আমাদের বিজিবি অ্যালার্ট আছে, কোস্টগার্ড অ্যালার্ট আছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও মংডুতে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সাবেক যুবলীগ নেতার নেতৃত্বেই মোহাম্মদপুরের আদাবরে বিএনপি নেতা বাদশাহকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করেছেন হামলায় আহত আরেক বিএনপি নেতা সাদ্দাম। হাসপাতালের বিছানায় স্টার নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, বিশ্বকাপ ফুটবলের খেলা চলাকালে বাঁশি বাজানোকে কেন্দ্র করে বিতর্কের শুরু হলেও তা সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়, কিন্তু তারপরও 10 থেকে 15 জনের একটি দল অতর্কিত হামলা চালায় তাদের উপর। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে এই বুকফাটা আর্তনাদ এক স্বামীহারা স্ত্রী স্মৃতি আক্তারের। দীর্ঘ এক যুগের সংসার যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত পরিবারটির এখন একটাই দাবি, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। নির্মম ওই হত্যার সূত্রপাত ব্রাজিল জাপান বিশ্বকাপ ফুটবল ম্যাচকে ঘিরে। খেলা চলাকালে বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় বিএনপি নেতা বাদশাহ ও সাদ্দামের। তবে সালিশে বিষয়টি মীমাংসা হলেও পরে 10 থেকে 15 জন অতর্কিত হামলা চালায়। সিসিটিভি ফুটেজে প্রাণ বাঁচাতে আকুতি করতে দেখা যায় বাদশাহ ও সাদ্দামকে। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে বাদশাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে শয্যায় সাদ্দাম। হামলার সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দেন তিনি। আর আগে যুবলীগ করত, বাঙ্গারি বাবুর লগে, তারপর হইলে যে রঞ্জুর সাথে, ঠিক আছে, এরা সব রঞ্জুর এই ইন্ধনের ইয়া আর কি, ঠিক আছে, মিল্লা যে আমরা মিল্লা গেছি, আমরা বের হতেই ওরা কোবাকুবি আমাদেরকে শুরু করে দিচ্ছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাদ্দামের মা কুকিলা বেগম। সন্ত্রাস মুক্ত করতে চায়, সন্ত্রাসের প্রতিবাদ করতে চায়, ওনারা পৃথিবীতে রাখবো না। সালিশে মীমাংসার পরও কেন এ হামলা, তার সুষ্ঠু তদন্ত ও বিচার চান প্রত্যক্ষদর্শীরা। হুমকি দিয়ে দিছে, এখন যাইতে দোকানতে বাইরে এলো, বাইরে গিয়ে বইরেলা। আমরা চাই ফাঁসি, যারা মারছে আর ফাঁসি চাই, আমরা গরিবের লাগে কি বিচার নাই। পুলিশ জানায় এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে চলছে অভিযান। যেই হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব, এবং এই ঘটনার লাস্ট পোস্টমর্টমের পর্যায়ে রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু আমরা আমাদের যে তদন্ত যে কার্যক্রম এটা আমরা শুরু করে দিয়েছি। রাজনৈতিক পরিচয়ের কারণে অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় পুলিশ। ফুটবল খেলার যে আনন্দ উপভোগ করা নিয়ে যে ঘটনাটা ঘটেছে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুনের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বুধবার রাতে ইংল্যান্ড বনাম DR কঙ্গোর খেলা চলছিল। খেলা দেখা নিয়ে পারভেজ আহমেদ এবং আলম আহমেদের মাঝে কথা কাটাকাটি হয়। একসময় পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমকে আঘাত করে, পরে গুরুতর আহত অবস্থায় আলমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজকে আটক করে। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও। নিহত আলম ও ঘাতক পারভেজ সম্পর্কে আপন চাচাতো ভাই। হত্যাকাণ্ডের এই ঘটনায় মামলা করেছে নিহতের বড় ভাই। প্রেম সংক্রান্ত বিরোধের জেরে ভোলার লালমোহনে এক স্কুল ছাত্রের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র। এই ঘটনায় আরও 2 যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। আদিলুর হোসেন তপুর প্রতিবেদনে বিস্তারিত।
বৃহস্পতিবার দুপুর ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকা। হঠাৎ ছুরি হাতে এক কিশোরের হামলা, মুহূর্তেই আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন ডক্টর আজহারউদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম খলিল নয়ন। তাকে বাঁচাতে এগিয়ে এলে আহত হন আরমান ও আশরাফ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইব্রাহিম খলিল নয়নকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত আরমান ও আশরাফকে প্রথমে ভোলা সদর হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা নয়নের হত্যার বিচার চাই, আমরা ওর ফাঁসি চাই, আমরা সবাই ওর যত আত্মীয়স্বজন আছে সবাই ওর ফাঁসি চাই, আমি বিচার চাই। সে নৃশংসভাবে আমাদের বন্ধুকে হত্যা করছে, এটা আমরা মেনে নিতে পারছি না। তো আমাদের বন্ধুর সুষ্ঠু বিচার চাই এবং ওই হত্যাকারী ফাঁসি চাই। পুলিশ জানায়, প্রেম ঘটিত বিষয়ে আব্দুল্লাহ আল মানিকের সঙ্গে কলেজ ছাত্র নয়নের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের এই ঘটনা। হামলার পর অভিযুক্ত মানিক লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। যে ছুরি দিয়ে সে নয়ন, আশরাফ এবং আরমানকে আহত করে, সেই ছুরিটা আমরা জব্দ করেছি এবং আনুষঙ্গিক আরও যে কাগজ জিনিসগুলো আছে সেগুলো আমরা জব্দ করেছি। এখন বিষয়টা মূল আসামি আমাদের হেফাজতে আছে এবং আইনানুগ যে প্রক্রিয়াগুলো, মামলা সহ আইনানুগ সকল প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠীরা থানার সামনে জড়ো হন। তারা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রংপুরের গঙ্গাচড়ায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুপুরে উপজেলার মন্থনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে তুলসীহাটে দাওয়াতে যাচ্ছিলেন বাবা নির্মল চন্দ্র রায়, ছেলে প্রশান্ত ও নাতি বন্ধন। মন্থনা বাজার এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রশান্তের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নির্মল ও বন্ধনকে রংপুর মেডিকেলে নিলে চিকিৎসক নির্মলকে মৃত ঘোষণা করেন। বর্তমানে গুরুতর আহত বন্ধন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছেন। হাসানুল হক ইনুর বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞে জড়িত থাকার প্রমাণ মিলেছে, এমনটাই দাবি করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, এই মাসের শেষের দিকেই আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আর তাই জুলাই হত্যাযজ্ঞে দণ্ডিত হবার পর নতুন এক মামলায় আসামি হতে যাচ্ছেন জাসদ সভাপতি ইনু। ঠিকাদারি নাই, সেই রাজাকারের ঠিকাদারির দল বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান তার কৃতকর্মের ফল ভোগ করছেন মাত্র। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন তথ্যমন্ত্রীর দায়িত্বে। 2013 সালের 5 মে আওয়ামী সরকারের নির্দেশনায় পরিচালিত হয় বর্বরচিত শাপলা চত্বর হত্যাযজ্ঞ। অভিযোগ রয়েছে, ওই সময় তথ্য মন্ত্রণালয়ের চাপের কারণে নির্মময় হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য প্রকাশ করতে পারেনি অধিকাংশ গণমাধ্যম। এখানেও প্রশ্ন ওঠে তথ্যমন্ত্রী হিসেবে ইনুর ভূমিকা নিয়ে। মামুনুল হক এবং বাবুনগরীকে কেন প্রধান উস্কানিদাতা হিসাবে এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য গ্রেপ্তার করা হচ্ছে না? আসামি হাসানুল হক ইনু 10 বছরের সশ্রম কারাদণ্ড। তবে 24-এর 5 আগস্টের পর বদলে যায় প্রেক্ষাপট। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আসামি করা হয় হাসানুল হক ইনুকে, যার রায়ও হয়ে গেল 30 জুন। সাজা হয় 10 বছরের সশ্রম কারাদণ্ড। তবে এখানেই শেষ নয়। চিফ প্রসিকিউটর জানান, 2013 সালের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সম্পৃক্ততা রয়েছে হাসানুল হক ইনুর, এবং সেখানেও কিন্তু তার বিরুদ্ধে তদন্ত চলছে। সেই জায়গার মধ্যে আবার দেখবেন যে জয়েন্ট লায়াবিলিটির মধ্যে তিনি হয়তো ওখানে চলে আসবেন, এবং সেই বিষয়ে তার বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ আছে। চিফ প্রসিকিউটর আরও জানান, তথ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা প্রয়োগ করে সংবাদ মাধ্যমে সম্প্রচার বন্ধ করে হেফাজত সমাবেশের হত্যাকাণ্ড আড়াল করার চেষ্টা করেন ইনু। ওই রাতে 2টা টেলিভিশন চ্যানেলের সমস্ত মেশিনারি, সমস্ত অফিস তছনছ করে উনি ভাঙচুর করেছিল তার দুষ্কৃতিকারীরা,
এবং যারা ভাঙচুর করেছিল তাদেরও আমরা চিহ্নিত করেছি। এর আগে একই মামলায় আসামি করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। এইচএসসি পরীক্ষায় এবারও বেড়েছে অনুপস্থিতির হার। তবে আরও উদ্বেগের বিষয়, একাদশ শ্রেণীতে নিবন্ধন করা লাখো শিক্ষার্থীর বড় একটি অংশ পরীক্ষার ফর্মই পূরণ করেননি। মাত্র 2 বছরের ব্যবধানে 36% বেশি শিক্ষার্থী কেন পরীক্ষার বাইরে চলে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। সরকার বলছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ফরহাদ বিন নূরের প্রতিবেদনে। প্রতিবছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী নিবন্ধন করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন না। তবে এবার সেই সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফর্ম পূরণ করেনি 29% বেশি, আর মাত্র 1 বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 36%-এরও বেশি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল 11,84,000 শিক্ষার্থী, কিন্তু 2 বছর পর এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ করেছে মাত্র 7,94,000। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও একই চিত্র। আলিম প্রথম বর্ষে প্রায় 1,40,000 শিক্ষার্থী নিবন্ধন করে, এর মধ্যে পরীক্ষার ফর্মই পূরণ করেনি 61,000-এর বেশি শিক্ষার্থী। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা কারিগরি শিক্ষা বোর্ডে। এবছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে 54%-এর বেশি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেনি। মাত্র 2 বছরের ব্যবধানে পরীক্ষার বাইরে থাকা শিক্ষার্থীর সংখ্যা এভাবে বেড়ে যাওয়াকে অস্বাভাবিক বলছেন শিক্ষাবিদরা। এটি যদি চলতে থাকে তাহলে হয়তো দেখা যাবে 1-2 বছরের মধ্যে আমাদের অর্ধেক শিক্ষার্থী আর পরীক্ষায় অংশ নেবে না। এজন্য আমাদের এখনই সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নেওয়া উচিত। এর জন্য প্রথমে যে উদ্যোগ নিতে হবে সেটা হচ্ছে একটি জাতীয় পর্যায়ের গবেষণা করতে হবে, কেন এটি ঘটছে সেটিকে বের করে দেখতে হবে, এবং সেই যে গবেষণার মাধ্যমে যে তথ্যপত্র আমরা পাবো, যে ফাইন্ডিংস পাবো, তার ভিত্তিতে আমাদেরকে অ্যাকশন নিতে হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কেন পরীক্ষার বাইরে থাকছে তা খতিয়ে দেখা হবে। এরা কিন্তু ওই ফর্ম ফিল-আপই করতে আসেনি, এবার এই জায়গাটাই অ্যাড্রেস করতে হবে আমাদের। কারণ আমার মনে হয় না ক্লাসরুমগুলোতে ওই ধরনের পড়ালেখা করানো হয়েছে। তো আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করব, রুট কজ অফ দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম আমরা অ্যাড্রেস করবো, যেন এটা যেন আগামী দিনে না হয়। এটা একটা ভীতিমূলক এত বড় পরিসংখ্যান। শুধু তাই নয়, এবার ফর্ম পূরণের পরও পরীক্ষায় অনুপস্থিতির হার বেড়েছে। পরীক্ষার প্রথম দিন 11টি শিক্ষা বোর্ডে মোট 24,784 জন পরীক্ষার্থী পরীক্ষার হলে উপস্থিত হয়নি। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। এই বছর অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন প্রায় 13 লাখ শিক্ষার্থী। নকল ও অনিয়ম ঠেকাতে কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরা, বডি ক্যাম নিয়েছিলেন পুলিশ সদস্যরা। ঢাকায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। তবে শিক্ষার্থীদের কারো কারো চোখে মুখে আত্মবিশ্বাস ছিল, আবার কারো মনে ছিল সময় মতো কেন্দ্রে পৌঁছতে পারবেন কিনা সেই দুশ্চিন্তাও। পরীক্ষা শুরু হয়েছে 15 মিনিট আগেই। এমন সময় দৌড়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা এক পরীক্ষার্থীর। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের চিত্র এটি। দেরিতে এলেও তাকে আসন খুঁজে পেতে সহযোগিতা করেন শিক্ষক। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে এভাবেই কিছু পরীক্ষার্থীর কেন্দ্রে আসতে বিলম্ব হয়। অভিভাবকদের দাবি, রাজধানীর তীব্র যানজটই এর কারণ। অনেকে ভুলতা থেকেও আসছে, সোনিয়াকরা যাত্রা বেড়ে সব রাস্তায় এমন জ্যাম থাকে, সেই কারণে আসতে দেরি হয়েছে। কামরাঙ্গীরচরে যে রাস্তাঘাটগুলি একটু মেরামতের কাজ চলছে, ওই জায়গায় একটু যানজট হয়েছে, আমরা ঘুরে আসছি। এবছরের পরীক্ষায় অংশ নিচ্ছেন 11 শিক্ষা বোর্ডের 12,70,000 শিক্ষার্থী। নকল ও অনিয়ম ঠেকাতে কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরা, বডি ক্যাম নিয়েছিলেন পুলিশ সদস্যরাও। যে কোনো বারের চেয়ে এইবারের পরীক্ষার হলগুলি, পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ আমরা পাচ্ছি, এবং সর্বস্তরের অর্থাৎ পরীক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজনদের সার্বিক সহযোগিতাটা এইবার অন্য যে কোনোবারের চেয়ে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এবার 9টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। প্রথম দিন কেন্দ্র থেকে বেরিয়ে নিজেদের অভিজ্ঞতা জানালেন পরীক্ষার্থীরা। যেরকম ভেবেছিলাম তার থেকে সহজ আসছে। খুবই ভালো হয়েছে এক্সাম। ফার্স্ট অফ অল সিকিউ এক্সাম অনেক ভালো হয়েছে। 7টার ভিতরে 7টায় আলহামদুলিল্লাহ দিয়ে আসছি, পরীক্ষাটা ভালো আসছে আমাদের। পরীক্ষার হলও অনেক ভালো ছিল,
অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পারছি। পরিসংখ্যান বলছে 2024 সালে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীর প্রায় 5 লাখই এবার এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ করেননি। একাদশে ভর্তির পর 36% বেশি শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়নি। এত বিশাল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষার বাইরে কী কারণে তা দ্রুত চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার কথা বলছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আজ প্রথম দিনের পরীক্ষায় যেভাবে সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা অংশ নিয়েছে, শেষ দিন পর্যন্তও তারা সুষ্ঠুভাবে সব পরীক্ষায় অংশ নিতে চান। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল। সর্বোচ্চ আদালতের রায়ে কাটল 13 বছরের আইনি জটিলতা। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে এই রায় দেন 4 সদস্যের আপিল বিভাগ। এতে শিক্ষা ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফেরার আশা অ্যাটর্নি জেনারেলের। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল 2013 সাল থেকে। এ অবস্থায় এর আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থা কাটাতে 32,500 শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি করতে উদ্যোগী হয় বিএনপি সরকার। বৃহস্পতিবার সেই মামলারই রায় দিলেন আপিল বিভাগ। আর এতেই কাটল প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের বাধা। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপিলকারী শিক্ষকেরা। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে অনেকগুলো মামলা সম্মিলিতভাবে 73-23 রূপ নিয়েছিল। এই 73-23 আজকে রায় হয়েছে। এই রায় অনুযায়ী নবজাতীয়করণকৃত শিক্ষকরা তারা 1/1/2013 থেকেই তাদের জ্যেষ্ঠতা গেজেটে যা উল্লেখ আছে এটাই হবে। পরে অ্যাটর্নি জেনারেল আশা ব্যক্ত করেন এই রায়ে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে শিগগিরই। নানা রকম জটিলতা আমি মনে করি যে আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে। সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে। এ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান আপিল বিভাগের রায়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও বদলি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় পদোন্নতির সুযোগ হবে 36,235 জন সহকারী শিক্ষকের। আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে, অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ে আরও প্রায় 13,500 মামলা এখনও বিচারাধীন। এগুলোর শুনানিও দ্রুত শুরুর উদ্যোগের কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শিক্ষকদের স্থান ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। গত 2 বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় স্বর্ণের চালান জব্দ হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ফেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 19 কেজি স্বর্ণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে উদ্ধার হওয়া এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। নাইম আবিরের রিপোর্ট। দুবাই থেকে ঢাকায় ফেরা বিমানের BG-148 ফ্লাইটের কার্গো হোল্ড থেকে উদ্ধার করা হয় প্রায় 18 কেজি 720 গ্রাম স্বর্ণ। গত 2 বছরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি সবচেয়ে বড় স্বর্ণ আটকের ঘটনা। বৃহস্পতিবার DGFI, এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের যৌথ অভিযানে ভেস্তে যায় স্বর্ণ চোরা কারবারিদের এই অপচেষ্টা। উদ্ধার হওয়া স্বর্ণ কাস্টমসের জিম্মায় নেওয়া হয়েছে। কিভাবে এই বিপুল পরিমাণ স্বর্ণ বিমানের কার্গো হোল্ডে পৌঁছালো, এর সঙ্গে কারা জড়িত এবং এটি কোনো আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্রের অংশ কিনা, এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা। প্রথমত কাস্টমস আইন এটা ব্যবস্থা সবসময় নেওয়া হয়। হ্যাঁ, আমরা একটা আটক প্রতিবেদন দিয়ে দিই এবং এই একই সাথে আমরা একটা এখন ফৌজদারি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ফৌজদারি মামলা করব, তারপর পুলিশ ফার্দার ইনভেস্টিগেট করে দেখবেন যে এটার পিছনে কারা জড়িত আছে। ঢাকা কাস্টমস হাউস বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানের কারণেই এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে। BG-148 ফ্লাইট যেটা দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাতে ল্যান্ড করে, সেখানে আমরা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে DGFI, এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস, বিমান সিকিউরিটি একটা যৌথ দল অভিযান চালায় এবং বিমানের যেখানে কার্গো রাখার স্থান, সেখানে কার্গো হোল্ড বলি আমরা, এটার ভেতর থেকে 160টা স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন হচ্ছে 18.12.7 কেজি। উদ্ধার হওয়া স্বর্ণবারগুলোর আনুমানিক বাজার দর 45 কোটি টাকা। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।
এপ্রিলে 2 ধাপে 599 টাকা বাড়ানোর পর এবার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমালো বিইআরসি। নতুন দাম 1528 টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারও সমন্বয় করা হলো। মূল্য নির্ধারণী সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান দাবি করেন, বাজারে নির্ধারিত দরের চেয়ে কমে পাওয়া যাচ্ছে সিলিন্ডার। মধ্যপ্রাচ্যের সংঘাতে এপ্রিলে 12 কেজি এলপিজির দাম 2 ধাপে 599 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়। মে মাসে দাম অপরিবর্তিত রাখলেও জুনে কমানো হয় 55 টাকা। এবার জুলাইয়ের জন্য 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করল বিইআরসি। অর্থাৎ প্রায় 600 টাকা বাড়লেও কমলো 400 টাকা। তবে বরাবরই বিইআরসির নির্ধারিত দামের চেয়ে ক্রেতাদের বেশি মূল্যে সিলিন্ডার কিনতে হয়। এ বিষয়ে সংস্থাটির ভূমিকা নিয়ে প্রশ্ন করলে দাম সমন্বয়ের সংবাদ সম্মেলনে চেয়ারম্যান দাবি করেন, নির্ধারিত দরের চেয়ে কম দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে বাজারে। আমাদের গত 2 মাসের অভিজ্ঞতা আমরা দেখি, আমরা কিন্তু নির্ধারিত দামের চেয়ে কমে গ্রাহক পেয়েছে, এটা সারা দেশেই। আমাদের দাম যখন গত মাসে 1885 ছিল, মানুষ এটা 1600-তে পেয়েছে, 1700 তো পেয়েছেই, তাই না? সো আমরা এইবার দেখি, এই মাসটা দেখি। মূসক-সহ প্রতি কেজি এলপিজি 127 টাকা 30 পয়সা ও প্রতি লিটার অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয় 70 টাকা। হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় জাহাজ ভাড়া এখনো বাড়তি। অন্যথায় দাম আরও কমানো যেত বলে জানান বিইআরসি চেয়ারম্যান। এখনও মাইন আছে হরমুজে, যেখানে ইন্স্যুরেন্স এখনও কমে আসে নাই। তো আমরা কমাচ্ছি এটা, আমার মনে আছে ভালো করে যে 120-এ ছিল এটা, যেখান থেকে আমরা 250-এ লাভ দিয়ে গিয়েছিলাম, মূলত সাপ্লাই চেইনটা যেন অক্ষুণ্ণ থাকে। কারণ তখন যেটা ছিল সমস্যা, যে জাহাজগুলি ভাড়া চাচ্ছিল বেশি, আর আমাদের যে দাম ছিল সেই দামের কারণে লোকাল ব্যাংকগুলি এলসি খুলতেছিল না। সো দ্যাট ওয়াজ এ রিয়েল প্রবলেম এট দ্যাট টাইম। এ সময় লোডশেডিং নিয়ে প্রশ্ন করা হলে একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় সরবরাহে ঘাটতি ছিল বলে জানান বিইআরসি চেয়ারম্যান। আদার কস্ট মিলিয়ে যেটা প্রিমিয়াম। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। গ্রাহকদের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক আসবাবপত্র পৌঁছে দিতে রাজধানীর যাত্রাবাড়িতে উদ্বোধন হলো পার্টেক্স ফার্নিচারের নতুন শোরুম। বিকেলে যাত্রাবাড়ির রসুলপুর দনিয়ায় ফিতা কেটে এই নতুন শোরুম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আয়োজকরা জানান, সমসাময়িক লাইফস্টাইলের সাথে সঙ্গতি রেখে নতুন নতুন ডিজাইনের চমৎকার সব ফার্নিচার তৈরি করছে পার্টেক্স। আধুনিক নকশা ও টেকসই ফার্নিচারের কালেকশন দিয়ে সাজানো হয়েছে নতুন এই আউটলেটটি। অনুষ্ঠানে পার্টেক্স ফার্নিচারের অ্যাডভাইজার KM মাহমুদ আলী, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফখরুদ্দিন আহমেদ সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। পার্টেক্স ফার্নিচার সকল শ্রেণীর কাস্টমারদের জন্য তাদের প্রোডাক্টগুলোকে ডেভেলপ করেছে। তো এটা যেমন খুব বনেদি এবং খুব আধুনিক ডিজাইনটাকে যেমন ক্যারি করে এবং খুব কমফোর্টেবলি এই প্রোডাক্টগুলো মানুষের বাসায় সুইটেবল হয়ে যাবে। কাস্টমার সেগমেন্ট অনুযায়ী যার যে বাজেটগুলো আছে সেই লক্ষ্য রেখে আমরা এভাবে প্রোডাক্ট ডেভেলপ করে যাচ্ছি, যাতে করে সব ধরনের ভোক্তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তার সঙ্গে রয়েছেন 11 দলীয় জোটের প্রতিনিধিরা। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তারা। আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শনিবার। 4 জুলাই তেহরানে মূল জানাজা শেষে ইরাকের নাজাফ ও কারবালা হয়ে 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজার সংলগ্ন এলাকায় চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এদিকে স্মরণকালের সবচেয়ে বড় আয়োজনের মধ্য দিয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন সম্পন্ন করতে প্রস্তুত তেহরান। ইরাক ও ইরানে কোটি মানুষের জমায়েতের প্রস্তুতি নিচ্ছে দেশটি। শুধু তেহরানেই 2 কোটি মানুষ খামেনির জানাজায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শনিবার থেকে ইরান ও ইরাকের 5টি শহরে একযোগে পালন করা হবে শোক অনুষ্ঠান। ইরানের সড়ক অলিগলি ছেয়ে গেছে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে। প্রস্তুতি চলছে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা আয়োজনের। শনিবার থেকে শুরু হচ্ছে 6 দিনের কর্মসূচি। ইরান ও ইরাকের 5টি শহরে অনুষ্ঠিত হবে বিভিন্ন পর্ব।
প্রথম দুদিন তেহরানের মোসাল্লা প্রেয়ার কমপ্লেক্সে রাখা হবে খামেনির মরদেহ। সোমবার 10 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা যাবে ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদে স্কয়ার পর্যন্ত। শুধু তেহরানেই প্রায় 2 কোটি মানুষ এই শোকযাত্রায় অংশ নেবে। এরপর মরদেহ নেওয়া হবে কোম শহরে। শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত কোমের ফাতিমা মাসুমা মাজার ও জামকারান মসজিদে অনুষ্ঠিত হবে পরবর্তী কর্মসূচি। ইরাকের শিয়া অধ্যুষিত শহর নাজাফ ও কারবালাতেও হবে শোকানুষ্ঠান। হজরত আলী ও ইমাম হুসাইনের মাজার এই 2 শহরে। প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সবশেষে জন্মস্থান মাশহাদে শায়িত হবেন খামেনি। ইরানের সবচেয়ে পবিত্র এই শহরে অবস্থিত 8ম শিয়া ইমাম রেজার মাজার। কর্তৃপক্ষের ধারণা, শুধু দাফন অনুষ্ঠানেই অংশ নিতে পারেন 80 লাখ থেকে 1 কোটি মানুষ। পুরো আয়োজন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা নিচ্ছে ইরান। তেহরানের সড়কগুলো রূপ নিচ্ছে অস্থায়ী পার্কিংয়ে। মসজিদ, স্কুল, বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া কমপ্লেক্সগুলোতে হচ্ছে অতিথিদের থাকার ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে থাকছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তবে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে উপসাগরীয় দেশ ও রাশিয়া বা চীনের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন কিনা সেটি এখনও স্পষ্ট নয়। ইফাতিরা, স্টার নিউজ।